দাদা রেকর্ডিং অন করে দিয়েছি দাদা। অন করে দিয়েছেন? হ্যাঁ, রেকর্ডিং অন হয়ে গেছে। ঠিক আছে। আজকে খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিক আলোচনা করা হবে, ফাইমোসিস এবং প্যারাফাইমোসিস, যে বিষয়টা আমাদের পরীক্ষায় অনেকবার এসেছে এবং বিভিন্ন সময় এই দুইটা প্রশ্ন আসে। তো ফাইমোসিস কি? ফাইমোসিস সম্পর্কে যদি আমরা খুব সহজভাবে বাংলা যদি বুঝতে চাই, তাহলে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে পুংজননেন্দ্রিয়ের অগ্রভাগ ত্বক দ্বারা ঢাকা থাকে। এই যে ত্বক দ্বারা চামড়ার মাধ্যমে যে ত্বকটা ঢাকা থাকে, এই ত্বক ঢাকা থাকাটাকে ফাইমোসিস বলা হচ্ছে। ইংরেজিতে যদি আমরা বলি, এই ফাইমোসিসের খুব সুন্দরভাবে ইংরেজিতে একে বলা যায়, ফাইমোসিস is a condition where the foreskin can be pulled back, retracted from the head of the penis. It only happens if you're uncircumcised. তো যদি বলা হয় এই ফাইমোসিসের ইংরেজি নাম কি? টাইট ফোরস্কিন। বাংলা নাম কি? মুদা। এবং আপনার রোগ হিসেবে বলা হচ্ছে ফাইমোসিস। তাহলে আমাদের প্রশ্ন যদি আসে, তিন ভাবে আসে। একটা হচ্ছে ফাইমোসিস কি, অনেক সময় আসতে পারে মুদা কি, অনেক সময় আসতে পারে ফাইমোসিস কি। তাহলে ফাইমোসিস কি, মুদা কি, টাইট ফোরস্কিন কি, এই তিনটা প্রশ্নের একই উত্তর হবে। এবং এখানে ইহার কারণ কি যদি বলা হয়, তখন আমরা লিখবো ফাইমোসিসের যে কারণগুলো আছে, সেই কারণগুলো আমি যেগুলো বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং এই বিষয়গুলো রাখবেন। অনেক সময় হতে পারে কি যে, আমি সহজভাবে যদি বলি, ফাইমোসিস বলতে বোঝায় অল্প বয়সী ছেলেদের লিঙ্গের মাথার উপরে যে চামড়া প্রত্যাহার করতে না পারা। যদিও বাচ্চাদের মধ্যে এটা একটা স্বাভাবিক ব্যাপার থাকে, কিন্তু সাধারণত নিজে থেকে এটা সমাধান হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এটা ঠিক থাকতে পারে না, বা কোনো সমস্যা হতে পারে, বা জটিলতা সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে প্যাথোলজিক্যাল ফাইমোসিস নামে এটাকে পরিচিত করা হচ্ছে। ডিজিজ হিসেবে যখন দেখা হয় তখন সেটাকে ফাইমোসিস বলা হয়। তো এই ফাইমোসিসের কারণ কি? ফোর স্কিনের নিচে যে ছোট গ্রন্থি রয়েছে, এটা সংক্রমণের কারণে, সংক্রমণ মানে যদি কোনো ব্যাকটেরিয়া বা সংক্রমিত হয়, তখন সংক্রমণের কারণে ফাইমোসিস হতে পারে। যদি এই গ্রন্থিগুলি সংক্রমিত হয়, মানে যে গ্রন্থি সংক্রমিত হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, তারা আঠালো হতে পারে। এখন তখন কি হয়, অগ্রভাগের যে চামড়া আছে এটা নিচে নামাটা কঠিন হয়ে যায়। এবং যদি ওই শিশু, যদি সেই বাচ্চা ছেলে যদি তার দুর্বল স্বাস্থ্য থাকে, বা সে যদি প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খায়, তাহলে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেলে তখন ফাইমোসিস প্রকোপ আকার ধারণ করে তার শরীরে। এখন ফাইমোসিস কাদের বেশি দেখা যায়? ফাইমোসিস মূলত 1 থেকে 12 বছর বয়সী ছেলেদের মধ্যে ফাইমোসিস সব থেকে বেশি দেখা যায়, যেখানে 4 থেকে 7 বছরের মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটে। এবং এই সময় কিন্তু কি করা হয়, যদি তার চিকিৎসা, যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু চিকিৎসকের কাছে গেলে, যদি কোনো সমস্যা হয় চিকিৎসকের কাছে যায়। আর চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক ভালোভাবে দেখে তাকে কি করা হয়, ওটাকে ওই চামড়াটা অপসারণ করা হয়। ইসলাম ধর্মে যেটাকে খাতনা নামে পরিচিত, অর্থাৎ ছোট বাচ্চাদেরকে অল্প বয়সী খাতনা করে দেওয়া হয়। যে এই খাতনা করার কারণে বাচ্চাদের এই যে প্রবলেম, এটা হওয়ার কোনো সুযোগই থাকে না। অর্থাৎ ফাইমোসিস রোগের যে মূল কারণ, সেই কারণের জায়গাটাই অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়। এখন ফাইমোসিস যদি সঠিক সময় যদি চিকিৎসা না করা হয়, যদি ত্বকটা যদি সে না করতে পারে, অর্থাৎ ত্বক যদি সে পরিবর্তন করতে না পারে, বা সে যদি ত্বকটা নিচে নামাতে না পারে, তাহলে তার যে সমস্যাগুলো হয়, ওর মধ্যে দেখা যায় ব্যাকটেরিয়া ফর্ম করলে ওর স্কিনে আপনার কিছু কিছু ফুসকুড়ি দেখা দিতে পারে।
তারপরে আপনার প্রস্রাব করতে জ্বালাপোড়া করতে পারে, এবং এর কারণে ধরেন আপনার প্রস্রাব যদি আটকে যায় তাহলে ওই প্রস্রাবটা অর্থাৎ তার ইউরিনটা ভিতরে চলে যায়, কিন্তু তার সিস্টেমিক্যালি অনেক প্রবলেম দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আপনার প্রস্রাবের নালীর যে ধরনের রোগগুলো আছে বা কিডনির সমস্যা হতে পারে, অনেক সময় হাইড্রোনেফ্রোসিসও হতে পারে, এর কারণে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। এখন ফাইমোসিস কিভাবে চিকিৎসা করা হয়? সাধারণত ফাইমোসিস চিকিৎসা করার একদম বেসিক ভাবে আমরা বলতে পারি এই ধরনের প্রবলেম হলে প্রথমে উষ্ণ গরম পানিতে তাকে ওই লিঙ্গটা ভালোভাবে কি করতে হবে, ধুতে হবে, এবং মৃদুভাবে অর্থাৎ হালকা ভাবে পেনিসটা কি করতে হবে, ম্যাসাজ করতে হবে। এবং যদি প্রবলেম হয় যে না ওইখানে কোনো প্রকার পুজ আসছে, একটু জটিলতা রয়েছে, তাহলে কি করতে হবে সেটাই আপনার আমাদের হোমিওপ্যাথিতে আমরা কি করি, সেক্ষেত্রে ক্যালেন্ডুলা মাদার টিংচারটা ব্যবহার করা হয়, পানিতে দেওয়ার পরে উষ্ণ গরম পানিটা ব্যবহার করা হয়। এবং এরপরে কি করা হয়, ফাইমোসিস যদি আপনার একটু জটিলতা ধারণ করে তাহলে অবশ্যই তাকে অস্ত্রোপচার করার জন্য তাকে বলা হয়, ওই ত্বকটা কেটে ফেলে দেওয়ার কথা বলা হয়। তো এই যে কেটে ফেলে দেওয়া এটাকেই কিন্তু খাতনা হিসাবে পরিচিত, এবং এই ত্বকটা কেটে দেওয়া হয় খাতনার মাধ্যমে। এই যে ত্বকটা কাটে এটাই হচ্ছে লিঙ্গের উপরের অংশের যে ত্বক। যদি আপনারা একটু ছবিটা ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, বা সাইডে এখানে দেখেন পেনিস, ফোরস্কিন, প্রিপিউস, আমাদের স্ক্রুটাম, তারপরে রিট্রাক্টেড ফোরস্কিন। তো এখানে আমাদের ছবি দুটা দেখলে আপনি বুঝতে পারছেন। তো ফাইমোসিস কি, অর্থাৎ তার এই লিঙ্গের যে চামড়াটা সেটা একদম প্রস্রাবের নালীর যে অংশটা প্রস্রাব বের হচ্ছে এটা পুরোপুরি আটকানো থাকছে। এবং এটা কিন্তু ইউজুয়ালি প্রত্যেকটা বাচ্চারই ছোটবেলায় এরকম থাকে, এবং আস্তে আস্তে যখন বড় হয়, সে যখন পূর্ণবয়স্ক হয়, তাহলে দ্বিতীয় যে ছবি দেখছেন এটা কিন্তু নর্মাল, অর্থাৎ নর্মাল অবস্থায় পেনিসের এই যে অংশটা ত্বকের যে চামড়াটা এটা নিচে চলে আসে। ঠিক আছে, এরকম যখন থাকে তখন কিন্তু তার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে কোনো প্রবলেম হয় না, তার কোনো ব্যথা থাকে না, কোনো সমস্যা থাকে না। যদি তার এই সমস্যাটা হয় যখন তাদের প্রবলেম হয় বা যদি কোনো সমস্যা হয়, তখন কিন্তু এই ত্বকের উপরে যে অংশটুকু ছিল এই অংশটুকু কেটে ফেলে দিতে হয়। এখন ফাইমোসিসের কিন্তু ধরেন আপনার টাইপ অন, নর্মালটা দেখানো আছে, এটা টাইপ অন, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4। ছবিটা একটু বড় থাকার কারণে এটা দেখা যাচ্ছে না, আমি আপনারা মনে হয় বুঝতে পারছেন। টাইপ 4টাও তো বুঝতে পারছেন, অর্থাৎ একদম যে ছবিটা দেখানো হয়েছে, অর্থাৎ প্রিভিয়াস যদি ছবি দেখেন এটা হচ্ছে টাইপ 4। অর্থাৎ টাইপ 4 হলে প্রাপ্তবয়স্ক হলেও আপনার কি হবে, এরকম আপনার থাকে। তো বাচ্চাদের ক্ষেত্রে এই যে টাইপ 3, টাইপ 2, টাইপ 1 দেখা যায়, এটা কিন্তু ন্যাচারালি দেখা যায়। এবং যদি কোনো সময় এই প্রাপ্তবয়স্ক অর্থাৎ 12 বছর পরেও যদি তার দেখেন প্রস্রাব করতে গেলে এইটা এই চামড়াটা নড়ছে না বা নিচে আসছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ত্বকটা কেটে অপারেশন করা হয়। প্যারাফাইমোসিস, প্যারাফাইমোসিস এই তার আগে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। ফাইমোসিসের যে প্রশ্নগুলো আসে যে ফাইমোসিস কি, ইহার কারণ কি, যেটাকে মুদা বলা হচ্ছে। তো এর কারণগুলোর মধ্যে যদি চিন্তা করা হয়, লিঙ্গের আবরক চর্মে বা চামড়ার সামনের যে চামড়া আচ্ছাদনটির যে ছিদ্রটা থাকে এটা সূক্ষ্ম থাকে, প্রমেহ বা উপদংশ বিষ বশত লিঙ্গমুণ্ডের আবরক চর্মের বা শ্লেষ্মিক ঝিল্লির প্রদাহ হওয়া, প্রদাহের জন্য আবরক যে চামড়াটা রয়েছে চর্মের উপরে ফুলে ওঠে এবং সংকুচিত হয়ে গুটিয়ে থাকে, বা এই গুটিয়ে থাকার জন্য লিঙ্গমুণ্ডটি বের করা যায় না, ঘর্ষণজনিত কারণে ব্যথা হওয়া, এখানে শিশ্না অর্থাৎ শিশ্না অধিক দীর্ঘ হওয়া। শিশ্না বলতে বোঝানো হচ্ছে লিঙ্গ, বাংলাতে বলা হলো। তাহলে লক্ষণ কি কি?
আমরা কিভাবে বুঝবো ফাইমোসিসের লক্ষণ হলে আমরা এটা লিখতে পারি যে চর্ম অর্থাৎ এই যে চামড়াটা আছে চর্ম ধরে টান দিলে গ্ল্যান্ড পেনিস বের হয় না, পেনিসের যে গ্ল্যান্ড আছে এটা বের হয় না। বেশি জোর প্রয়োগ করলে গ্ল্যান্ড পেনিসে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। পরীক্ষা করলে দেখা যায় এই যে চামড়া উক্ত চর্মে শুধুমাত্র প্রস্রাব নিঃসরণের জন্য সামান্য ছিদ্র রয়েছে। তো এই ধরনের সমস্যা থাকলে তারা প্রাপ্তবয়স্ক হলে ইন্টারকোর্স করতে অর্থাৎ যখন তারা ফিজিক্যাল রিলেশনে যায় বিবাহের পরে তখন কিন্তু তারা সমস্যা বোধ করে। তো ফাইমোসিস এর ব্যবস্থাপত্র যদি আপনাদের বলা হয় যে এই রোগের জন্য কি কি ওষুধ ব্যবহার করা যায়, হোমিওপ্যাথিক চিকিৎসা অনুসারে যেহেতু আমরা সাদৃশ্য লক্ষণ অনুসারে চিকিৎসা করে থাকি, লক্ষণ সাদৃশ্যে অ্যাকোনাইট, আর্নিকা, প্রস্রাবে জ্বালা পোড়া করলে ক্যানফারিস, কলোসিম, মার্কসল, মার্কর, এসিড নাইট্রিক, ফুজা, পালসেটিলা প্রভৃতি ঔষধ আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। আবার এর মাঝখানে যেটা বলা ছিল যে যদি চর্মের মধ্যে ওই ত্বকের মধ্যে যদি কোথাও ছোট ছোট ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা লিঙ্গের উপরে পিচকারির মাধ্যমে অর্থাৎ আপনার পিচকারির মাধ্যমে ক্যালেন্ডুলা বা হাইডাস্টিস যে লোশনটা আছে এটা 4-5 বার পরিষ্কার করা যেতে পারে পানিতে দিয়ে, অবশ্যই পানিটা উষ্ণ গরম হতে হবে। এখন এই বিষয়টা তো সার্জিক্যাল ক্ষেত্র এবং আমরা বলছি যে সকল সার্জিক্যাল ক্ষেত্র যেখানে 5% কিন্তু আমরা হোমিওপ্যাথিক ডক্টররাই বলে থাকি যেখানে হোমিওপ্যাথিক ওষুধ কাজ করবে না এখানে সার্জারি করতেই হবে। তো সেক্ষেত্রে সার্জিক্যাল চিকিৎসা অভিজ্ঞ সার্জন দ্বারা সার্কামসিশন অর্থাৎ সিজারিয়ান সেকশনের মাধ্যমে কি করতে হয়, সার্কামসিশন করা হয় যেটাকে খাতনা বলা হচ্ছে। অস্ত্রোপচারের সময় দেখতে হবে ত্বক সংকুচিত আছে কিনা বা সহজেই পিছনের দিকে সরানো যাচ্ছে কিনা, এই যে ত্বকটা আছে সহজে পিছনে নেওয়া যাচ্ছে কিনা এটা কিন্তু দেখে নিতে হবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্যারাফাইমোসিস 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 যদি আমি দেখি রুট, বডি, গ্ল্যান্ডস এই তিনটা ভাগে আপনি যদি দেখেন, এখানে দেখেন হলুদ, সবুজ এবং নীল তিনটা ভাগে আপনি দেখছেন। প্যারাফাইমোসিসে কি হচ্ছে, যখন লিঙ্গের আবরক চর্ম বা লিঙ্গ মুন্ডের পশ্চাৎ দিকে গুটিয়ে আসে এবং প্রদাহের জন্য কেটে যায় তখন তাকে প্যারাফাইমোসিস বা উল্টা মুদা বলা হয়। তাহলে আমরা এখানে প্রশ্ন দুইটা পাই, উল্টা মুদা কি বা প্যারাফাইমোসিস কি। ঠিক আছে, এখন প্যারাফাইমোসিস কিন্তু অনেক সময় আছে যে ওই ফাইমোসিসের ট্রিটমেন্ট করার পরে কিন্তু প্যারাফাইমোসিস হতে পারে। যদি সেখানে কোনো ইনফেকশন হয় তাহলে এই যে চর্মটা আছে এখানে কিন্তু প্রবলেম হতে পারে। ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে। তাহলে আমরা যদি সংজ্ঞা আকারে বলি উল্টোমুদা কি বা প্যারাফাইমোসিস কি, যখন লিঙ্গের আবরক বা চর্মের লিঙ্গের মুন্ডের পশ্চাৎ দিকে গুটিয়ে আসে এবং প্রদাহের জন্য এঁটে যায়, মানে ব্যথার জন্য যদি আটকে যায় তাহলে তাকে প্যারাফাইমোসিস বা উল্টো মুদা বলে। কারণ কি, প্রমোহ বা উপদংশ বিষ প্রদাহের কারণে লিঙ্গ আবরক চর্ম বা লিঙ্গমুন্ড পশ্চাৎ দিকে গুটিয়ে এঁটে থাকে। এটা যদি অপারেশনের পরে হয় তাহলে ওইটা একটা কারণ হবে কজেশন, আর যদি অপারেশনের আগে হয় তাহলে কিন্তু আমরা সবসময় এটাকে ধরবো কি এর মূল কারণ হচ্ছে প্রমহ বা উপদংশ বিষ। প্যারাফাইমোসিসের লক্ষণ কি, লক্ষণ হচ্ছে লিঙ্গ আবরক চর্ম লিঙ্গমুন্ডের পশ্চাৎ দিকে গুটিয়ে থাকে, লিঙ্গ চর্মের প্রদাহের জন্য এঁটে যায়, শিশ্না পশ্চাতে সংকুচিত স্ফীত কঠিন হয়, লিঙ্গমুন্ড অনাবৃত থাকে। এক্ষেত্রে ব্যবস্থাপনায় আমরা কি করতে পারি, সাধারণত যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে সেগুলো বলতে হবে, সাথে পুষ্টিকর খাবার খাওয়ার কথা বলা লাগবে, ঠান্ডা জলপট্টি ব্যবহার করতে হবে। কেন, আমাদের মেডিসিন দুইটাকে কনফার্ম করার জন্য, আমরা ঠান্ডা হলে কোন মেডিসিন দিই আর গরম হলে কোন মেডিসিন দিই। যদি আমাদের গরম স্যাক ভালো লাগে, গরম খেলে ভালো লাগে, আমরা কোন মেডিসিনের কথা চিন্তা করি যেটা নার্ভের উপর কাজ করে, কাইন্ডলি নামটা বলবেন, খুব কমন মেডিসিন। স্যার এটা কি হাইপেরিকাম স্যার? হ্যাঁ সুন্দর, হাইপেরিকাম।
এবং লিডাম, এই দুইটা মেডিসিনকে আমরা কিন্তু ঠান্ডা এবং গরম পানি দিয়ে ব্যবহার করা হয়। যত প্রকার ইনফেকশন আছে আপনার, সেটা বিভিন্ন কারণ হতে পারে। অনেক সময় এই রোগের অন্যতম কারণ হচ্ছে যে চেন সিস্টেম, অর্থাৎ জিপার, অর্থাৎ জিপারে যদি টান পড়ে, আপনি চিন্তা করবেন জিপারে যখন চেনটা টান দিচ্ছে তখন ওই গ্ল্যান্ডে আমাদের পেনিসে যদি কখনো ত্বকের পরে পড়ে তাহলে ত্বকটা ফুলে যায় না? আঘাতের কারণে কিন্তু ত্বকটা ফুলে যায়। তো এই যে আঘাতের কারণে যদি ফুলে যায় তাহলে কিন্তু ওই বিষয়ে কিন্তু আপনার আর্নিকাটা খুব ভালো রেসপন্স করে। তাহলে সাদৃশ্য অনুসারে আমরা ধীরে ধীরে চামড়াটা স্বাভাবিক স্থানে আনার চেষ্টা করব। অবশ্যই ঠান্ডা জলপট্টি ব্যবহার করা যেতে পারে এবং গরম পানির জলপট্টি বা পানি দিয়ে আপনি পট্টি দিতে পারেন, কারণ এই দুটা দিয়ে আমরা দুইটা মেডিসিন কনফার্ম করে নিতে পারি, লিডাম এবং হাইপেরিকাম। কারণ কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কজেশন হিসাবে আমার ব্যক্তিগত কয়েকটা পেশেন্ট ছিল যাদের ক্ষেত্রে আমি দেখেছি এই চেন আটকে যে এই জায়গাটা ফুলে গেছে, এই সিস্টেমটা, অর্থাৎ এই পেনিসের এই জায়গাটা ফুলে গেছে চেনের জিপারের টান খেয়ে। তো সেই ক্ষেত্রে আমি আর্নিকা দিয়ে খুব ভালো রেসপন্স পেয়েছি, ভালো রেজাল্ট পেয়েছি। আপনার লক্ষণ অনুসারে অ্যাকোনাইট, আর্নিকা, অবশ্যই মাইজমেটিক যদি থাকে রোগ, যেটা উপদংশে বিষ থাকলে তাহলে আপনি মেডোরিনাম দিবেন বা থুজা দিবেন, ক্যান্থারিস, ক্যানাবিস ইন্ডিকা, আপনি কলোসিন, মার্কসল, মার্কর, অ্যাসিড নাইট্রিক, থুজা বলেছি, পালসেটিলা, এই ওষুধগুলো কিন্তু ব্যবহার করা যায়। তো থুজাটাকে আমি বর্তমান সময় সব থেকে বেশি কার্যকর হিসাবে দেখতেছি, কারণ করোনার টিকার পরে আপনি দেখবেন যখনই কাঙ্ক্ষিত মেডিসিন কাজ করছে না, আপনি থুজা একটা ডোজ দিয়ে যদি আপনি ট্রিটমেন্টটা শুরু করেন খুব ভালো রেসপন্স করে। এই জন্য আমি মনে করি বর্তমান সময় এই থুজা মেডিসিনটা খুবই খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। আপনি যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি এই কজেশনটা, অর্থাৎ আফটার ভ্যাকসিনেশন, আফটার ভ্যাকসিনেশন যে প্রবলেম, এইটাকে কনসিডারেশন করে আপনি কি করতে পারেন, ট্রিটমেন্ট করতে পারেন, এবং এই ট্রিটমেন্ট করলে অবশ্যই সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট চলে আসে। তাহলে আমি ফাইমোসিস এবং প্যারাফাইমোসিসের আপনারা যদি ছবিটা একটু দেখেন, আমার মনে হয় খুব সহজে বুঝতে পারতেছেন। এটা হচ্ছে ফাইমোসিস, অর্থাৎ মুখটা আটকানো, প্যারাফাইমোসিস অর্থাৎ এই যে আবরণী ত্বক পেনিসের এর এই অংশটা ফোলা রয়েছে। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমার মনে হয় এই বিষয়টা কি আর কোনো সমস্যা আছে? কাইন্ডলি বলবেন। স্যার সামনে কন্টিনিউ করেন স্যার, সময় কম, আমাদের মনে হয় আরেকটু পড়া বাকি আছে স্যার। তো এই দুটো টপিক নিয়ে আজকে আলোচনা করব, যে দুটো আমি বলেছি এই দুটো টপিকে আমার আলোচনা ছিল, এবং আমি 3D মডেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো বেশ কিছু বিষয়। তো আজকে এই আলোচনা ছিল, এবং আমার মনে হয় আপনারা এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। রেকর্ডিং অফ করবো দাদা? না, একটু পরে করেন, আমি 3D মডেলে কয়েকটা বিষয় আচ্ছা আচ্ছা আপনাদের আচ্ছা, সাথে ঠিক শেয়ার আছে। করে নিই। 3D মডেলটা কি দেখা যাচ্ছে? কাইন্ডলি একটু জানাবেন। স্যার স্ক্রিন সম্ভবত শেয়ার বন্ধ হয়ে গেছে কেন? ওকে, না 3D মডেল ওপেন করছি তো। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখেন, মূলত আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো, দেখেন আমাদের স্ক্রুট্রামের কিছু রোগ আছে বিস্তারিত, এই বিষয়টা আপনারা সামনের দিন ই করবেন, কারণ এখানে দেখেন আমাদের কয়েকটা বিষয় জানার দরকার আছে। মেল রিপ্রোডাক্টিভ অ্যানাটমি, মেল রিপ্রোডাক্টিভ অ্যানাটমিতে আমাদের প্রথমে পেনিস, টেস্টিস, এপিডার্মিস বা এই প্রত্যেকটা বিষয়গুলো আমি এক এক করে আলোচনা করে যাই, আপনাদের জাস্ট দেখাই। আমরা পেনিস বলতে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণটুকুই আমার কি বলছি পেনিস বলা হচ্ছে। টেস্টিস, যেটার আরেকটা নাম
আপনারা বলুন তো টেস্টিসের আরেকটা নাম কি? স্যার বাংলা না ইংলিশে স্যার? বাংলা ইংলিশে আপনি বলুন। স্যার অন্ডকোষ আমরা জানি স্যার। বাংলা অন্ডকোষ, কিন্তু ইংরেজিতে আরেকটা সুন্দর নাম আছে যেটা আমরা বলে থাকি, কেউ বলতে পারবেন? গোনাডস। গোনাডস, ঠিক আছে, এটাকে গোনাডস বলা হয়, বা ইন্টারনাল জেনিটেলিয়া, এটাও অনেক জায়গায় কিন্তু বলে থাকে। তো এই যে এই অংশটাকে বলা হচ্ছে এপিডেডিমাস। এখানে কি থাকে, আপনার যে স্পার্ম গুলো যে আসে তার আগের অংশ, আমাদের এই যে এর পরের অংশটা হচ্ছে এই ভাস ডেফারেন্স এর দুইটা নালী থাকে, একটা লেফট সাইড একটা রাইট সাইড, ঠিক আছে। যদি কোনো একটা প্রবলেমও হয়, আরেকটা যদি তার ঠিক থাকে তাহলে কিন্তু তার সন্তান হয়। এরপর আছে সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল, এখান থেকে কিন্তু সিমেন্টটা আপনার প্রবাহিত হচ্ছে। Ejaculatory duct. তাহলে আমার সিমেন্টটা কোথা থেকে স্ক্রুটাম হয়ে ইজাকুলেটরি ডাক্টের এই অংশ থেকে এসে কিন্তু আমাদের পেনিসের মাধ্যমে যখন চরম সুখে চলে যায় তখন কিন্তু পেনিসের থেকে বের হয়ে যায়, শুক্রাণু বা স্পামটা বের হয় স্বামী স্ত্রী যখন থাকে ইন্টারকোর্সের মাধ্যমে। তো দেখেন এইখানে যদি কোনো মাস থাকে, এইটা যদি আটকানো থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কি হয়, আপনার অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া, যে বিভিন্ন মেল যে ডিজিজ গুলো আছে, এই ডিজিজ গুলো কিন্তু আগামী দিন আমি আলোচনা করব, কারণ আমাদের এই বিষয়গুলো কিন্তু জানার দরকার আছে। আপনার কি বলুন, আপনাদের কি মত? কারণ অ্যাজোস্পার্মিয়া হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার আগামী ক্লাসে হ্যাঁ স্যার। আপনার একটু অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া অর্থাৎ স্পার্ম অর্থাৎ আপনার মেল যে রিপ্রোডাক্টিভ প্রবলেমের ক্ষেত্রে যে রোগগুলো হয়ে থাকে এইগুলো কিন্তু আমি আলোচনা করব। আপনার কাইন্ডলি এগুলো দেখে রাখবেন, এবং যে টপিক গুলো বিশেষ করে রিপ্রোডাক্টিভ অর্গান, মেল রিপ্রোডাক্টিভ অর্গান কেন্দ্রিক যে ডিজিজ গুলো কমনলি হয়, যেটা আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে আমাদের চেম্বারে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়, শুক্রাণু কমে যাওয়া, তারপর আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন, আপনার যেটাকে সংক্ষেপে পিএমই বলা হচ্ছে, এই যে রোগগুলো বর্তমান সময় দেখা যায়, এই রোগের যে ট্রিটমেন্ট প্রসিডিউরটা বলে দিব আমি। তো দেখেন আমাদের এই যে প্রস্রাবের নালীতে যদি কোনো প্রবলেম হয়, তখন কিন্তু কি করা হয়, এখানে আরেকটা বিষয়, আগামী ক্লাসে কি আমি ক্যাথেটারাইজেশনটাকে দেখাই দিব, কিভাবে ক্যাথেটার করা লাগে বা কিভাবে আমরা ক্যাথেটার করতে পারি, এই বিষয়টা আপনাদের ধারণা দিয়ে দিই। জি স্যার, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আগামী ক্লাসে কয়েকটা বিষয় আপনি একটু কাইন্ডলি একটু দেখে রাখবেন। আমাদের যে মেল রিপ্রোডাক্টিভ যে ডিজিজ গুলো হয়ে থাকে, যেমন নাম তো বলেছি, এগুলো আপনার কাইন্ডলি পড়ে রাখবেন, এবং আমাদের যে কয়টা ডিজিজ সম্পর্কে আমাদের বলা হচ্ছে ও কয়টা কিন্তু আলোচনা করব, এবং আজকে যে কয়টা টপিক বাদ গিয়েছে আমি সেটাও আগামী ক্লাসে আলোচনা করব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোহিনুর আক্তার, আপনাকে অনেকদিন দেখা যায় না, আপনি কেমন আছেন? আজকে তো আমার 3জন স্টুডেন্টই তো রয়েছে, আমার কাছে আজকে খুব ভালো লাগছে। মনিব খান স্যার, আপনি কাইন্ডলি বলুন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। মামু মোল্লা মামুন স্যার, আপনি বলতে পারেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কোহিনুর আক্তার, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আপনার আমার যে হোয়াটসঅ্যাপে আছে আপনার মেসেজ করতে পারেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার যতদূর আমি পারি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। এবার রেকর্ডিংটা অফ করে দিতে পারেন। স্যার বিদায় নিচ্ছি তাহলে স্যার, শুভরাত্রি। শুভরাত্রি, আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারদীয় দুর্গাপূজার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে।